This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এসএসসির প্রকাশিত অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের। 1806 জন অযোগ্য প্রার্থীর মধ্যে তালিকার 1269 নম্বরে রয়েছেন তিনি। নির্মল ঘোষ বর্তমানে বিধানসভার মুখ্য সচেতকের দায়িত্বে রয়েছেন। উত্তর 24 পরগনার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন শম্পা ঘোষ, আর এবার তালিকাতে তার নামও। আজ সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ল উইল টেক ইট অন কোর্স। সত্য বেরোবে, ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে না। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে। দাগি তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার জলচক অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাঝির নামও। সেখানেও পৌঁছে গিয়েছিলাম আমরা, শুনুন তার বক্তব্য। ইতিমধ্যে 1804 জনের যে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি বোর্ড, তাতে কিন্তু যে অজয় মাঝির নাম 39 নম্বরে রয়েছে, সেই তার বাড়িতে আমরা এসেছিলাম এবং তার বাড়িতে তিনি কিন্তু এই মুহূর্তে নেই। বাড়িতে তার বাড়ির থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তিনি বাড়িতে নেই এবং এই বিষয় নিয়ে কিন্তু বাড়ির লোকজনও কথা বলতে চাইছেন না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি, এটাই কিন্তু ওনার বাড়ি এবং সেই জন্যই কিন্তু আমরা তার বাড়িতে এসেছিলাম। পিংলার জলচক এলাকায় তার বাড়িতে এসেছিলাম, তার সাথে কথা বলার চেষ্টা করলাম। ওনার স্ত্রী কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন এই বিষয় নিয়ে তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না। আর অজয়বাবু এই মুহূর্তে বাড়িতে নেই বলেই কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে। পিংলা থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। পিংলার 10 নম্বর জলচক অঞ্চল তৃণমূল কার্যালয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা, TV9 বাংলা। সেখানে ছিলেন অজয় মাঝি, তবে এই তালিকা নিয়ে তিনি মুখ খুলতে চাননি। তালিকা প্রকাশের পর গতকাল আমরা যোগাযোগ করেছিলাম অজয় মাঝির সঙ্গে। আগে দেখুন তার অফিসে যখন আমরা পৌঁছে গিয়েছিলাম তখন কি ঘটলো। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন অজয় মাঝির বাড়িতে, সেখানে কথা বলতে চাননি তিনি। ক্যামেরা কেন খোলা রয়েছে প্রশ্ন করলেন তিনি, শুনুন আরো একবার। আমরা টেলিফোনেও তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অজয় মাঝির বাড়িতে, তার দফতরে পৌঁছে গিয়েছিলাম আমরা, বারবার তার কাছ থেকে তার প্রতিক্রিয়া চাওয়া হয়। ক্যামেরা বন্ধ করার জন্য শাসানি দেন অজয় মাঝি, শুনুন আরো একবার। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ অজয় বাবু বলছেন? কে বলছেন? আমার নাম দেবব্রত সরকার, আমি TV9 বাংলা থেকে বলছিলাম। ঠিক আছে রাখুন, আমি কোনো এই ব্যাপারে কথা বলতে নারাজ। রাখুন। মানে একটা কথা কি বলা যেতে পারে আপনার? আইনজীবী ফিরদৌস শামীম, তার সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলি। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমি বলছি 1806 হচ্ছে টোটাল সংখ্যাটা। আপনাদের হিসেবে সংখ্যাটা কত হওয়া উচিত? মোর দেন 6000। শিক্ষাকর্মী মিলিয়ে? না 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 না, একদমই না, শিক্ষক, শুধু শিক্ষক। হ্যাঁ, নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষাকর্মীদের তালিকাও বের করা উচিত ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত বের করেননি। এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে, এদের সামনে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। যদি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া অনগোয়িং সিলেকশন প্রসেস, সেটাও কিন্তু কলুষিত হবে। তারা যদি চান যে এই নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষমুক্ত রাখবেন, তাহলে কিন্তু তাদের উচিত যে এই যে তালিকা, সেটাকে কলুষমুক্ত রাখা, সেটাকে ত্রুটিমুক্ত রাখা।
এসএসসির প্রকাশ করা অযোগ্যদের তালিকা অসম্পূর্ণ বলছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবে এরা যদি দাগি হয়ে থাকেন, হয়তো দাগি সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ, ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরও যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই। এসএসসির দাগি তালিকায় আপনাদের শুধু দুটো নাম দেখালাম, কি ভাবছেন? শুধু দুটো? এই তালিকায় এরকম আরো একাধিক শাসকের নেতা, তাদের ঘনিষ্ঠদের নাম রয়েছে। তালিকায় হদিশ পাওয়া গেল বিধায়কের পুত্রবধূ এবং মন্ত্রীর সর্বক্ষণের সঙ্গীর। দাগির তালিকায় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, দাগি শিক্ষক শামসুদ্দিন আহমেদ, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ, শামসুদ্দিনের স্ত্রী জেলা পরিষদের সদস্য। তালিকার আরও দীর্ঘ। তালিকায় পিংলা তৃণমূল নেতা অজয় মাঝির নাম রয়েছে, দেখালাম আপনাদের। তালিকায় রয়েছে আরামবাগের তৃণমূল নেতা স্ত্রী নমিতা আদক। নাম রয়েছে রাজপুর সোনারপুরের কাউন্সিলর কুহেলি ঘোষেরও। দাগির তালিকায় রয়েছেন হিঙ্গলগঞ্জের টিএমসি সভানেত্রীর মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডলেরও নাম। তালিকায় রয়েছে হুগলির জেলা পরিষদের প্রাক্তন সদস্য বিভাস মালিকের নাম। নাম রয়েছে হুগলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানারও। নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। এসএসসির এই দাগি তালিকা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবী থেকে বিরোধীরা। আরও নাম তালিকায় থাকা উচিত ছিল, এমনটাই দাবি করছেন রাজ্যের বিরোধীরা। এসএসসি কিসের ভিত্তিতে এই তালিকা বার করলো? কেন তাদের অযোগ্য ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন? কোন তথ্য দেখে? এই প্রশ্ন দাগি শিক্ষক নাজিবুল্লাহ। ওএমআর শিট যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে অযোগ্যদের তালিকা তৈরি করলো কিভাবে? এই প্রশ্ন নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি নাজিবুল্লাহর। মোহাম্মদ নাজিবুল্লাহ, যার কথা বারবার ঘুরে ফিরে আসছে, আপনার কথা বারবার আসছে, পলিটিক্যাল কারণে নাকি আপনি চাকরি পেয়েছেন, আপনার বাবা যেহেতু পূর্ত কর্মকর্তা। এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কিন্তু এই রাজনৈতিক বাবা হওয়ার কারণে তো আপনার চাকরি পেতে সুবিধা হয়েছে। এই একদম ভুল কথা, এই বিরোধীদের অপপ্রচার। মানে কেন আপনাকে ধরে এই বিরোধীরা অপপ্রচার করছে? এটা তো কারোর তো কোনো আলাদা উদ্দেশ্য নেই। এই রাজনৈতিক উদ্দেশ্য তাদের থাকতে পারে। মানে আপনি চাকরি পাওয়ার আগে কাউকে টাকা দিয়েছিলেন? চারানা পয়সা যদি কাউকে দিয়ে থাকি, যদি প্রমাণ করতে পারেন, যা সাজা দেবে আমি তাই মেনে নেব। না, প্রমাণ করার জায়গাতে তো ইতিমধ্যে এসএসসি আপনাকে অযোগ্য বলছে, এবং তার মানে আপনি কোথাও টাকা দিয়েছেন অথবা হচ্ছে আপনার হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন। এসব হচ্ছে মিথ্যা কথা। মানে এই মিথ্যা কথাগুলো আপনার বিরুদ্ধে কেন হচ্ছে? এই বারবার তারা রাজনৈতিক ষড়যন্ত্র করে কালিমালিপ্ত করার জন্য এই মিথ্যা কথা বারবার আনছে। ওএমআরের ভিত্তিতে এই লিস্ট আমরা মানছি না। মানে এখন আপনি অযোগ্য, এটাও এসএসসি প্রমাণ করতে পারবে না বলছেন? আশা করছি পারবে না। কেন? যেখানে বিচার চলাকালীনই বারবার অরিজিনাল ওএমআর নিয়ে প্রশ্ন হয়েছে, অরিজিনাল ওএমআর দেখাতে পারেনি। এসএসসি এপিটেবিক দিয়ে জানিয়েছে 1212 জন টেন্টেক, তার মধ্যে কিন্তু আমাদের নাম কোথাও নেই। আচ্ছা, এই এপিটেবিক সব কিছু আমাদের কাছে আছে, আমরা কোর্টে যাব, আইন অনুযায়ী যেটা হবার সেটাই হবে। আর একটা তথ্য দিই আপনাদের, এই 74% অযোগ্যই নতুন পরীক্ষা পদ্ধতিতে আবেদন করেছিলেন। 1806 জন অযোগ্যর মধ্যে আবেদন করেছিলেন 1400 জন। আবেদন প্রক্রিয়ায় কোনো ছাঁকনি রাখেনি এসএসসি। তথ্য গোপন করে চাইলেই আবেদন করতে পেরেছে দাগিরা, হাতে নাতে প্রমাণ দিয়ে। সেই খবর আমরাই প্রকাশ্যে নিয়ে আসি টিভি9 বাংলা। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুমন, যে 1806 জন অযোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন বার করেছে, তার মধ্যে 1400 জন, মানে প্রায় 74-75%ই নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। কেন স্কুল সার্ভিস কমিশন এটা অ্যালাউ করলো?
না, স্কুল সার্ভিস কমিশন তো অ্যালাউ করেছে, তার সাথে সাথে এই দাগিদের অ্যাডমিট কার্ডও ইস্যু করে দিয়েছিল। অর্থাৎ যদি আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকা প্রকাশ করতে না হতো, তাহলে 7ই সেপ্টেম্বর তুমি দেখতে যে দাগিরা ফের পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে আবেদন প্রক্রিয়া, আমি নিজে সেখানে একটা আইডেন্টিটি দিয়ে আবেদন করেছিলাম, সেখানে আবেদন করা সম্ভব হচ্ছিল, যে কেউ চাইলে কিন্তু তথ্য গোপন করে আবেদন করতে পারছিলেন এবং অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যাচ্ছে। ফলে এই দাগিরা, তারা যে দাগি, সেই ফিল্টারাইজেশন করার কোনো ছাঁকনি এই আবেদন প্রক্রিয়া ছিল না, এসএসসির ওয়েবসাইটে ছিল না। ফলস্বরূপ আবার ঘুরপথে এই অযোগ্যরাই কিন্তু পরীক্ষায় ঢুকে যাচ্ছিলেন, যেটা সুপ্রিম কোর্ট কড়া ভাষায় ভৎসনা করেছিল এসএসসির। সেইটা হাতে নাতে আমরা দেখলাম যে 74%, 1806 জনের মধ্যে 1400 জনই আবেদন করে দিয়েছেন এবং আবেদন করে তারা পরীক্ষায় বসে যাচ্ছিলেন। তারা যদি পরীক্ষায় বসে যেতেন দ্বীপ, তাহলে এই পরীক্ষা পদ্ধতিটা কলুষিত হতো এবং এই পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠতো, হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা হতো, এই পরীক্ষা হয়তো বাতিলের দিকে এগোতে পারে। তাহলে শোন, একটা প্রশ্ন তো উঠতেই পারে যে তাহলে কি স্কুল সার্ভিস কমিশন কোথাও একটা ঘুরপথে এই দাগি অযোগ্যদের আবার পরীক্ষায় বসার সুযোগ করে দিচ্ছিল? দেখো, এই অভিযোগই বারবার উঠেছে এবং সুপ্রিম কোর্টে আইনজীবীরা এটা নিয়ে সওয়াল করেছেন যে এখনও এসএসসি এবং রাজ্য সরকারের মাথা থেকে দুর্নীতির ভূত নামেনি, তারা এখনও ঘুরপথে অযোগ্যদেরই ঢোকাতে চাইছে। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিও বলেছিলেন যে একবার মন্ত্রীর লোকজনকে ঢুকিয়ে এত বড় সমস্যা তৈরি করেছেন, আবার মন্ত্রীর লোকজনকে ঢোকানোর প্ল্যানিং করছেন, এক্সাক্ট ক্যান্ডিডেটদের বাদ দিয়ে দিচ্ছেন। এভাবেই কিন্তু সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়েছিল রাজ্য। আলটিমেটলি এই 1400 জন আর পরীক্ষায় বসতে কিন্তু পারবে না। ধন্যবাদ। এবার আপনাদের শোনাই শতাব্দী রায়, তিনি কি বলছেন এই অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে, শুনুন তার বক্তব্য। তুমিও দেখছো, আমিও দেখছি, তাহলে দুর্নীতি তো হয়েছে। দেখা যায়, এদের নিয়ে আমার কিছু বলার নেই, যা হয়েছে তার শাস্তি আসছে, যারা হয়েছে তারা বাদ গেছে, সবই হয়েছে। এটা নিয়ে আর কি, কোথাও শাসক দলের জন্য তো তাহলে যারা দুর্নীতির নাম ছিল নেই যাদের, তারা তো বঞ্চিত। এটা নিয়ে দল বলে দেবে তোমার সাথে কথা, উত্তর এই বিষয়টা ঠিকই, তুমি বলনি বলে বলতে পারো বাইরে।